শতাধিক ফেসবুক পেজ থেকে সংঘবদ্ধভাবে ছড়ানো হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মৃত্যুর খবর, অথচ বাস্তবতা হচ্ছে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরে। ওদিকে ইরানের সর্বোচ্চ নেতার নামে ভুয়া এক্স অ্যাকাউন্ট খুলে জানানো হলো নেতানিয়াহু মারা গেছেন। এর কিছুক্ষণ বাদে নেতানিয়াহুর মরদেহের ছবিও ছড়িয়ে যায়, তবে যাচাই করে দেখা গেল সবগুলো তথ্য মিথ্যা। চলুন দর্শক, এমনই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার দাবিতে তার মৃতদেহের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিটি ফেসবুকে আবেগঘন ক্যাপশন সহ ছড়িয়ে পড়ে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। একইভাবে চলমান ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হয় ইরানের নেতা মোস্তফা খামেনি এক্স পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। স্ক্রিনশটটি ফেসবুকে একাধিক পোস্টে প্রচার করা হয়েছে, তবে যাচাই করে দেখা যায় এমন কোনো পোস্ট মোস্তফা খামেনি করেননি। প্রচারিত স্ক্রিনশটটি তার নামে খোলা একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে করা। এদিকে কালের কণ্ঠকে উদ্ধৃত করে মির্জা আব্বাস আর আমাদের মাঝে নেই শিরোনামে তার মৃত্যুর দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে একাধিক পোস্টে এই দাবি প্রচার করা হয়, তবে অনুসন্ধানে দেখা যায় কালের কণ্ঠ এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন এবং তার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা। গুজব এখানেই শেষ নয়। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে রাকিব নামের এক তরুণ নিহত হওয়ার ঘটনার পরপরই অনলাইনে দাবি ছড়ায় ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান গুলিবিদ্ধ হয়েছেন। দাবিটি বিভিন্ন ফেসবুক পেজ, গণমাধ্যমের পোস্ট, ইনস্টাগ্রাম ও টিকটকেও ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায় ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব হাসান গুলিবিদ্ধ বা নিহত হননি। তিনি নিজেই ভিডিও বার্তায় সুস্থ থাকার কথা জানিয়েছেন। মূলত এই ঘটনায় নিহত হয়েছেন রাকিব আহমেদ নামের ভিন্ন আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর। দর্শক, আজকের তথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই নানা অপতথ্য ছড়িয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের ওপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম এবং প্রতিবেদনে যেমনটি দেখা গেল যে বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো কিন্তু চলছেই এবং এ নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা আমরা প্রতিদিন করে থাকি। আজও সেই আলোচনায় যাব। আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি আছেন, তার কাছে চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা প্রতিদিন তো আসলে নানা ধরনের গুজবগুলো দেখে থাকি, তার মধ্যে দেশের অভ্যন্তরীণ কিছু গুজব যেগুলো রাজনৈতিক গুজব, সেগুলোর পেছনে আমরা ধরে নেই যে কিছু আসলে চক্রান্ত থাকতে পারে, কিছু ষড়যন্ত্রের অংশ সেগুলো হতে পারে, সেসব প্রোপাগান্ডার অংশ হয় অনেক সময়ই। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যে গুজবগুলো ছড়াচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে বাংলা ভাষাভাষীদের মধ্যে এই গুজবগুলো ছড়ানোর পেছনে কি কারণ থাকতে পারে? শুধুই কি ভিউ বাণিজ্য? এক কথায় এটা ভিউ বাণিজ্য একদম স্রেফ। আর দ্বিতীয়টি হচ্ছে যে আসলে গুজব ছড়িয়ে মানুষ তার যা আশা করে সেই রকম একটা সংবাদ সে সবার কাছে প্রচার করতে চায়, এতে সে এক ধরনের মানসিক তৃপ্তি পায়। এটা আমি আগেও বলেছিলাম যে গুজব আমাদের এই যে ছড়ানোর যে সংস্কৃতি, এটা সচেতন না হলে এটা থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। আপনি দেখেন, সব সময় যুদ্ধকালীন পরিস্থিতি, মহামারী এবং রাজনৈতিক যখন হিংসা হানাহানি চলতে থাকে তখনই গুজবগুলি বেশি পরিমাণ ছড়ায়। এই ছড়ানোর পেছনে এক নম্বর কারণ হচ্ছে যে সে যা বিশ্বাস করে সেটা সে প্রচার করে আনন্দ পায়, মজা পায়। দ্বিতীয়টা হচ্ছে রাজনৈতিক বিদ্বেষ এবং স্বার্থ সিদ্ধির ব্যাপারটা অবশ্যই এখানে আছে। তৃতীয়টি হচ্ছে যে তার ভিউ বাণিজ্য। এখন আমরা দেখতে পাই যে এই যুদ্ধের সময়ে প্রচুর পরিমাণে গুজব এখানে চলছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। এই গুজব যুদ্ধের সময় ছড়াবে কারণ হচ্ছে যে গুজব
গুজবকে কখন ছড়ায় সেটা আমি একটু ব্যাখ্যা করি একটু আগে। তার আগে গুজব তখনই ছড়ায় যখন এর অ্যাগেনস্টে নির্দিষ্ট কর্তৃপক্ষ কোনো কিছু না বলে, তখনই গুজবটা ছড়ানো হয়। ফর এক্সাম্পল, আমাদের যে বিশিষ্ট রাজনীতিবিদ উনি মারা গেছেন বলে যে গুজবটা ছড়ানো হয়েছে, এটার পেছনে আছে যে এক ধরনের তৃপ্তি এক পক্ষের, আরেক পক্ষের আছে আরেক ধরনের যে মানে অনুকম্পা, একটু সহানুভূতি আদায় করা। আবার অন্যদিকে দেখেন নেতানিয়াহু মারা গেছেন, এটা কে চায়? অনেকেই হয়তো বা চায়, তাদের জন্য এটা খুব আনন্দের। আবার নেতানিয়াহু মারা যাননি এইরকম একটা বিবৃতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, দ্যাট ইজ ওই রাষ্ট্রের কর্তৃপক্ষ ক্লিয়ারলি বলেননি, যা বলেছেন সেটাকেও আবার কাউন্টার দিয়েছেন অনেকেই। আপনি দেখতে পেয়েছেন যে নেতানিয়াহুর হাতের 5 আঙ্গুল, সেটা দিয়ে যখন অভিযোগ ছড়ানো হয়েছে যে এটা ফেক। আবার নেতানিয়াহু যখন চা কফি শপে গেলেন, সেখানে যেই বক্তব্যটা দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি হাতে নিয়ে, যে আমি ঠিক আছি, এটারও একটা কাউন্টার সোশ্যাল মিডিয়ায় এসছে যে আসলে এটাও বানানো। আরেকজন এই ভিডিওটা এরকম একই ভিডিও বানিয়ে তারপর দেখিয়ে দিয়েছে। তার মানে কি, আমরা যখন নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাবো না, বিবৃতি পাবো না, বা ততক্ষণ পর্যন্ত এই গুজব চলতেই থাকবে। আর এই গুজব চালানো বন্ধ হওয়ার একমাত্র রাস্তাই হচ্ছে যে সত্য প্রকাশ করা। এখন আমাদের নাগরিকদের, আপনি প্রশ্ন করেছেন যে আমরা কেন ছড়াচ্ছি, মোটা দাগে এইসব কারণেই আসলে গুজবগুলি ছড়ানো হয়। এই যে আমরা যখন দেখি, আমরা আজকের খবরে যেটি দেখছিলাম, একজন কন্টেন্ট ক্রিয়েটার মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়েছে, একই নামের অন্য আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারের ব্যাপারে বলা হচ্ছে। এটা দেখে এখানে কোনো রাজনৈতিক বিষয় তো থাকতে পারে না। এখানে আপনি যেটি বলছিলেন যে ভিউ বাণিজ্য এখানে সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে, কারণ দেখা যায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের অনেক ফলোয়ার রয়েছেন, সেই ফলোয়াররা সবাই সেক্ষেত্রে এই ভিডিওটি দেখবেন। এই যে এআই এর ব্যবহার করে ভিডিও তৈরি করা, ফেক ছবিগুলো তৈরি করা, এগুলো থেকে তো পরিত্রাণের তাহলে উপায় কি? কারণ এআই তো দিন দিন আরো উন্নতই হবে, এটাই তো স্বাভাবিক, প্রযুক্তি আরো উন্নত হবে এবং আরো নিখুঁত হবে এই ভিডিওগুলো। যদি আন্তর্জাতিক সংবাদের ক্ষেত্রে যদি বলেন, তাহলে আমরা আন্তর্জাতিক সংবাদগুলো আমাদের এই দেশে ভিউয়ারদের কাছে কিভাবে ছড়ায়, এটা ডিসইনফরমেশন কিনা সেটা আমরা চেক করতে পারি। সেটা আমি একটু পরেই আপনার কোনো প্রশ্ন আসলে আমি বলবো। কিন্তু দেশীয় যখন কোনো গুজব ছড়ানো হয়, এই গুজব ছড়ানোর পেছনে একমাত্র ভিউ বাণিজ্য, আরেকটা হচ্ছে যে পরিচিত হওয়া। যেমন দেখুন, এই অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে পরিচিত নয়, কিন্তু এই গুজব ছড়ানোর কারণে আমার কাছে পরিচিত হয়ে গেল একটু। তাহলে এর মধ্যে বেনিফিশিয়ারি কারা একটু দেখতে হবে। আর আরেকটা দেখতে হবে যে যারা গুজবগুলি এই সংবাদটা, এই পোস্টটা শেয়ার করছে, তাদের মধ্যে তাদের আইডিগুলো কেমন সেটা যাচাই করে দেখা দরকার। এই আইডি তো আমরা জানি যে বট নেটওয়ার্ক আছে, আমাদের দেশেও বট নেটওয়ার্ক অনেক সক্রিয়। আমাদের দেখতে হবে যে আইডিগুলো এগুলি ছড়াচ্ছে এবং এই আইডিগুলির লাইক কারা দিচ্ছে, পোস্ট কারা দিচ্ছে, এই পোস্টগুলির প্রোফাইলগুলি চেক করলে দেখা যাবে যে এই প্রোফাইলগুলি মাত্র ক্রিয়েট করা, এবং এই প্রোফাইলগুলির মধ্যে তার যে সোশ্যাল ইন্টারেকশনমূলক কোনো রকমের পোস্ট নাই, কোনো ছবি নাই। তার ধরেন আমার যদি আইডি হয়, আমি কি করব, আমার বন্ধু বান্ধবের ছবি থাকবে, আমার ফ্যামিলি ছবি থাকবে, অথবা আমার কর্মকাণ্ডের ছবি থাকবে, কিন্তু এই আইডিগুলিতে এরকম কিছুই নেই। তাহলে আমাদের এইভাবে যাচাই করে দেখতে হবে। অবশ্য সচেতন দর্শক ছাড়া এগুলি যাচাই করা সম্ভব হয় না। আমরা এই জায়গাটিতে নিশ্চয়ই আরো আলোচনা করব, আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এত উন্নত হয়েছে প্রযুক্তি যে এখন আসলে খালি চোখে ধরতে পারা খুব কঠিন। আপনি সচেতনতার কথা বলছিলেন, ইন্টারনেট লিটারেসি বাড়ানোর প্রয়োজনীয়তা এবং উপায়, সেটি নিয়েও যদি আপনার পরামর্শ আমাদেরকে বলেন। ধন্যবাদ। আমি প্রথমে আরেক ধন্যবাদ দিচ্ছি যে ৭১ টেলিভিশন নিয়মিতভাবে ফেক নিউজ নিয়ে প্রোগ্রাম করে যাচ্ছে। এতে অনেক সচেতনতা তৈরি হবে এর মধ্য দিয়ে। অন্যান্য টিভি মিডিয়াগুলো যদি এরকম প্রোগ্রাম উপস্থাপন করে দর্শকদেরকে সচেতন করে তোলার জন্য, সেটা আরও বেশি কাজে দিবে। এখন
প্রশ্ন হচ্ছে যে এই দর্শকদের সচেতনতা কিভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে যে এই যে লিডিং মিডিয়া হাউসগুলো যা নিয়মিত প্রোগ্রাম তৈরি থ্রো করা, আর আরেকটা হচ্ছে যে দর্শকদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো ওয়ার্কশপ, কোনো সিম্পোজিয়াম বা কোনো পত্রিকার কলাম, টেলিভিশন প্রোগ্রাম এগুলি দিয়ে হাতে কলমে ধরিয়ে দেওয়া। আমি 71 টেলিভিশনকে অনুরোধ করব যে একটা এক্সাম্পল ধরে ধরে এক একটা ফেক নিউজ, কেন এটা ফেক নিউজ, এটা বোঝানোর জন্য প্রমাণ করে দেয়া, এরকম প্রোগ্রাম উপস্থাপন করা। তাইলে আমাদের দর্শকরা কিছুটা হইলেও লিটারেট হবে ফেক নিউজ কোনটা সেটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে। এছাড়া আসলে আমার কাছে আর কোনো উপায় এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। একটা উদাহরণ দেই, যেমন ধরুন ফেক নিউজ আইডেন্টিফাই করার জন্য যদি আমি বিশ্বব্যাপী গুগল অথবা এই জায়ান্ট কোম্পানিগুলি যদি একটা অটোমেটেড সফটওয়্যার তৈরি করে, সেই সফটওয়্যারে দর্শকগণ গিয়ে দেখবে যে এই নিউজটা ফেক কিনা, অথবা ফেসবুক কর্তৃপক্ষই করতে পারে। ফেসবুক তো একটা সোশ্যাল মিডিয়া, এই ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া কি করতে পারে, অটোমেটেড প্রোগ্রাম দিয়ে আইডেন্টিফাই করে ট্যাগ লাগিয়ে দিতে পারে যে এই প্রোগ্রামটা ফেক। কিন্তু এখানে তাদের ব্যবসার একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে তারা এটা করবে কিনা সেটাও প্রশ্নবোধক। অন্যদিকে তারাও তো এক ধরনের মাফিয়া, তারাও তো একটা সত্যি নিউজকে ফেক বানিয়ে আবার ওখানে ফেলে দিতে পারে ওই দলে। তাহলে এই বিশ্বে আমরা এমন একটা শতাব্দীর এমন একটা গোড়ায় দাঁড়িয়ে আছি, এখানে আসলে যেই দিকে যাবেন সেই দিকে আপনি আটকা পড়বেন। কোনো দিকে আপনি একটা মেজার তৈরি করেন, একটা চেক অ্যান্ড ব্যালেন্স যদি তৈরি করেন, তার উল্টা আরেকটা এসে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে, আর আমাদের অপেক্ষা করতে হবে সঠিক কর্তৃপক্ষের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত উত্তর না পাওয়া যায়। এই নেতানিয়াহুর কথাই বলেন না কেন, উনি যে নিহত হয়েছেন বলে যেই নিউজটা ছড়িয়েছে, এই নিউজ কখন আমরা ফেক বলতে পারবো? এখনো কিন্তু আমরা ফেক বলতে পারছি না। কখন আমরা ফেক বলতে পারবো? যেদিন দেখবো ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আরেকজন নিয়োজিত হয়েছে সেই দিন, আর অথবা ওই কর্তৃপক্ষ যেদিন বলবে যে হ্যাঁ নিহত হয়েছে সেই দিন। এর আগে কিন্তু আমাদের কাছে এটা ডিসইনফরমেশন হিসাবেই বা সন্দেহের তালিকার মধ্যেই থেকে যাবে। আর এটা তো হয়তো লার্জ স্কেলে ইন্টারন্যাশনাল সংবাদের ক্ষেত্রে, আর এই লোকাল সংবাদের ক্ষেত্রে আমাদের সঠিক কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করতে হবে। আর এই ক্ষেত্রে কে পারে এই ভূমিকা পালন করার জন্য? একমাত্র কর্তৃপক্ষ হচ্ছে আমাদের নিউজ পোর্টালগুলো। যেমন আপনারা এই নিউজ পোর্টালগুলো আসলে সত্যি কিনা একটা খবর, ন্যাশনাল খবর, সেটা সঠিক কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করে তুলে এনে আপনারা প্রচার করবেন। আর দেশবাসী আপনাদের অপেক্ষায় তাকিয়ে থাকে কোনো নিউজ ফেক কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা পরামর্শ যেমন জানছিলাম, আপনার মন্তব্যও জানছিলাম। ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুল করিম পাটোয়ারি। কথা হচ্ছিল তার সাথে। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।